এই যে পাওয়ার স্টেকের ভাগাভাগি, আপনি এটা এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিকও দেখবেন যে মাদকের কোন অংশটুকু কত পার্সেন্ট কে পাবে, ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে, এবং ওইখানে ভ্যান নালা থেকে কত অংশ চাঁদা কার পকেটে যাবে। এইটা হচ্ছে আপনার মহল্লা থেকে শুরু করে এটা মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে আপনারা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে এই পারফর্মটা করতে দেখেছেন। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাওয়ার স্টেকের ভাগাভাগির চিত্র, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখলাম। আমাদের অনেকেই ঐক্যমত্য কমিশনে সিভিল ওয়েতে কথা বলতে হয়, এই কারণে হয়তো এটা নোটিস করা যায় নাই, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হয়েছে। আমার একটা টিভিতে টকশোর জন্য যাওয়ার কথা ছিল। টকশোতে যেটা হয় আর কি, দুজন মানুষ থাকে, দুজন মানুষ একে অপরের অপোজিশন থাকে, যাতে করে সঠিক বিষয়টা উঠে আসে, এটার আর কি একটা টার্গেট থাকে যারা টকশো করেন। তো আয়োজক যিনি, উনি খুব দুঃখ ভরে আমাকে বলছেন যে উনি আসতে দেরি করছিলেন। তো আরেকজন যে ছিল, আমি তো আর জানতাম না কে, উনি আমাকে বললেন যে জামায়াতে ইসলামীর একজনকে উনি দাওয়াত দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে আমার নাম শুনে উনি ক্যান্সেল করেছেন এবং বাজে কমেন্টও করেছেন। কমেন্ট করে ওনারা এটা ক্যান্সেল করে দিয়েছেন এবং বলেছেন যে মানে এরকম শোতে তাকে আর না ডাকা হয়। তো তারপরে উনি নিজেই এটাতে মানে ওনার সাথে মিসবিহেভ করেছে, তো যে আয়োজক ছিল উনি নিজেই এটাতে আসলে যথেষ্ট মর্মাহত ছিলেন। উনি নিজেই মেনে নিতে পারতেছিলেন না যে একটা মানে উনি বলছিলেন যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম আমি এটা ফেস করলাম। সো আজকে ধরেন উনি যখন আবার কথা বলছিলেন তখন আসলে উঠে আসলো যে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক উনি বলেছেন যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাফের এবং মুরতাদ। দেখেন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা গুণগত পরিবর্তনের জন্য লড়াইটা করতে হচ্ছে, এটা রানিং। আমরা নিজেরাও মনে করি না যে ছাত্র শক্তি বা এনসিপি বা আমাদের নারী শক্তি খুব এমন কিছু অ্যাচিভ করে ফেলেছেন যেটার পরে আর কাজ নাই, বরঞ্চ আমরা মনে করি আমরা এমন একটা সংগ্রামের মধ্যে আছি, এটা কখনো কখনো আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেয় অফ দ্য আপরাইজিং যেটা হয়ে গেছে। কখনো কখনো আমাদের এই ফাইটটা মনে হয় যে এটা আসলে ওই কন্টিনিউশন, এবং গণঅভ্যুত্থান তো প্রত্যেকের ভিতরে একটা সেপারেট এনার্জি তৈরি করেছে, তাই না? আমাদের আসলে এই এনার্জিটা বিল্ডিং এর কাজে লাগানো উচিত। মানে আমরা বিল্ড করতেছি একটা নেশন, একটা স্টেট, আমরা নতুন করে বিল্ড করতেছি, কিন্তু এই বিল্ড করার আগের মুহূর্তে আমাদের তাকাতে হয় আমাদের কোন কোন জায়গায় রিফর্ম করতে হবে। আমরা ভেঙেচুরে সবকিছু আবার নতুন করে করার যে উদ্যোগটা, এটা অনেকেই মানে আমার অনেক বিপ্লবী ছোট ভাই এবং বোনেরা আছে, তারা সবসময় আফসোস করেন যে আমরা সবকিছু ভেঙে দিয়ে নতুন করে করলাম না কেন। কিন্তু সত্যি কথা বলতে আপনার রাষ্ট্রের স্ট্যাবিলিটি আবার এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনাকে রিফর্মের দিকে আগাতে হয়। সো দেখেন, আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমাদের পার্টি অংশগ্রহণ করলো, পার্টি না হলে ওখানে বসার কোনো সুযোগ ছিল না। ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম, কিন্তু আমরা ওখানে সংস্কার কমিশনের কিয়দংশ মানে হচ্ছে সংবিধান সংস্কার কমিশন এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিয়দংশ নিয়ে আমরা আলাপ করলাম। বেসিক্যালি পুরো ঐক্যমত্য কমিশনে কি হয়েছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এটা হয়েছে যে পুরাতন স্ট্যাবলিশমেন্টের মতো করে একটা পাওয়ার স্টেকের ভাগাভাগির লড়াই হয়েছে ওইখানে। পুরো ঐক্যমত্য কমিশনে এই বিষয়টা ঘটেছে যে কে কতটুকু পাবে, কোন দল মানে কতটুকু অংশ ঠিক করলে, সংবিধানে কতটুকু অংশ পরিবর্তন করলে কোন দল নতুন করে কতটুকু পাচ্ছে, এটাই হচ্ছে পুরো ঐক্যমত্য কমিশনের সারমর্ম। আমাদের মাঝে আছেন মনিরা শারমিন, ওনার কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এবং আমরা যখন কথা বলেছি তখন এই বিষয়গুলো উঠে এসেছে। ধরেন এখন এই যে পাওয়ার স্টেকের ভাগাভাগি, এই বিষয়টা আসলে কি, এইটা আপনি স্টেট লেভেলে যেমন ঐক্যমত্য কমিশন দিয়ে দেখেছেন, একইভাবে আপনি এটা এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিকও দেখবেন যে মাদকের কোন অংশটুকু কত পার্সেন্ট কে পাবে, ওই অঞ্চলের কয়টা দোকান কে চাঁদাবাজি করবে, এবং ওইখানে ভ্যান নালা থেকে কত অংশ চাঁদা কার পকেটে যাবে। এইটা হচ্ছে আপনার মহল্লা থেকে শুরু করে এটা মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে আপনারা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোকে এই পারফর্মটা করতে দেখেছেন। সো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাওয়ার স্টেকের ভাগাভাগির চিত্র, যেটা আমরা লাইভ টেলিকাস্টে দেখলাম। আমাদের অনেকেই ঐক্যমত্য কমিশনে সিভিল ওয়েতে কথা বলতে হয়, এই কারণে হয়তো এটা নোটিস করা যায় নাই, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের আপামর জনগণের ভাগ্য নিয়ে ওখানে ভাগাভাগি করা হয়েছে। এবং আমাদের এখন নারীদের এখানে প্রাসঙ্গিকতা কি,
আমি মনে করি যে কারো সম্পর্কে আমরা যখন বেগম রোকেয়া নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল মনসুরকে নিয়ে কথা বলবো, আমরা যখন আবুল হাসিমকে নিয়ে কথা বলবো, আমরা যখন সোহরাওয়ার্দী যোগেন মণ্ডল নিয়ে কথা বলবো, আমরা যাকে নিয়ে কথা বলি না কেন আমাদের উচিত ক্রিটিক্যাল হওয়া। আমরা অতীব মানে তাকে প্রশংসা এবং তাকে মহান করতে গিয়ে তার ভুল থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত এটা যেন আমরা ভুলে না যাই। যেমন ধরেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, তার কিন্তু একটা, আপনি এটাকে দেখেন, তার লড়াইটা নারী জাগরণের লড়াই হিসেবে এখন আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা তাকে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা তাদের একটা সীমাবদ্ধতা বলতে পারেন, কিন্তু আমি একটু ক্রিটিক্যালি এটাকে দেখতে চাই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ওই মুহূর্তে যে মুসলিম, যেটা হচ্ছে উচ্চ বর্ণের মুসলিম এবং উচ্চ বর্ণের হিন্দুদের যে স্ট্যাবলিশমেন্ট, সেটার বিরুদ্ধে উনি লড়াই করেছেন, এটা আমরা কেউ বলছি না। আমাদের এটা এভাবে দেখা উচিত। এবং আপনি যখন নিজেকে ওই লড়াইয়ের উত্তরসূরি ভাববেন তখন আপনাকে বেগম রোকেয়ার মতো হতে হবে, ব্যাপারটা এরকম নয়। তার যে লড়াইটা ওইটাকে ইকো করতে পারতে হবে, এবং ওইটা ছিল স্ট্যাবলিশমেন্টের বিপক্ষে লড়াই। মেয়েদেরকে আপনি মানে আপনি দেখেন না, লজিক্যালি চিন্তা করেন যে আপনার 52% উইমেন, 52% জনসংখ্যাকে আপনি বেসিক্যালি যত বেশি অবদমন করতে পারছেন, যত বেশি রিপ্রেশনে রাখতে পারছেন, ওখান থেকে আপনার কিছু পাওয়ার অ্যাকুমুলেট হচ্ছে। এটা একটা বেসিক সিস্টেমের মধ্যে চলছে এখন। এই যে আমাদের ভাইরা, ছাত্রশক্তির ভাই, মানে জাহিদ আছে, বাকের আছে, তাহমিদ আছে, আপনারা যারা আছেন, আপনারা মানে কমিটি ঠিক করেন না? কমিটি ঠিক করার সময় পোস্ট থাকে তো নাকি? সো এই পোস্টগুলো যখন করেন তখন থাকে না আমি ক্যান্ডিডেট। সো আপনি যখন 52%কে দমন করে রাখতে পারেন, আপনি তো অর্ধেক কম্পিটিশনকে নাই করে দিতে পারেন। সিম্পল ম্যাথ। এখানে কেউ এটাকে মানে সামাজিক বন্দোবস্ত অনেক থিওরিটিক্যালি এটাকে কেউ দেখছে না, এটা সিম্পল ম্যাথ যে আপনার পার পোস্ট ক্যান্ডিডেট সংখ্যা কমে যাবে যদি আপনি নারীদেরকে আলাদা করে রাখতে পারেন। এবং নারীরা দেখেন, এখানে ইতু আছে, ওই যে সারা আছে, তারপরে রিদি আছে, ওরা আসলে কিভাবে পলিটিক্সটা করতেছে এটা আমাদের যুব শক্তির একজন আছে ইসরাত জাহান বিন্দু, ওর ইনবক্স এবং ওর যে হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা হরফাইং। এটা আপনারা কেউ সহ্য করতে পারবেন না। আমি যতজনকে দেখেছি এটা ওরটা সর্বোচ্চ। এটা নুসরাতেরও হয়তো এরকমই অবস্থা হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা একটা সিঙ্গেল আইডিকে অ্যাকাউন্টেবল করে নাই, একটা সিঙ্গেল আইডিকে তারা অ্যাকাউন্টেবল করে নাই। একটা যে ভিডিওগুলো, যে এআই এর যে ভিডিওগুলো আসছে, একটা অ্যাকাউন্টকেও তারা অ্যাকাউন্টেবল করতে পারে নাই। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, আমাদের দেশে ডিজিএফআই আছে, এসএসএফ আছে, এসবি আছে, এনএসআই আছে, এনএসএফ আছে, এরকম নাম না যেন অসংখ্য গোয়েন্দা বাহিনী আছে, এবং তাদের সমস্ত ধরনের টুলস অ্যান্ড মেকানিজমস আছে যেগুলো ইসরায়েল থেকে আনাও হয়েছে। অনেক কিছু ইসরায়েলের কাছ থেকে আমরা আসলে পারচেজ করছি অনেক কিছু, এই শেখ হাসিনা এগুলো করে গেছে। এই টুলস অ্যান্ড মেকানিজমস দিয়ে আমাদের পক্ষে সম্ভব প্রত্যেকটা লোককে অ্যাকাউন্টেবল করা, কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেটা করে নাই। এবং সামনের নির্বাচনে আমি কিভাবে নির্বাচনে দাঁড়াবো সেটা নিয়ে আমার শঙ্কিত থাকতে হচ্ছে, কারণ আমার অপর পার্টি যে অপোজিশন থাকবে সে এআই দিয়ে এমন মানে ভিডিও তৈরি করবে, সেটা আসলে সাধারণ মানুষের জন্য এটা মানে সে ডাইজেস্ট করতে পারবে এবং সে মনে করবে যে এটা ট্রু। এবং মানে এই যে একটা ভয়াল পরিস্থিতি তৈরি হইলো 5 আগস্টের পরে, এআইকে ব্যবহার করা, মিথ্যা তথ্য, অপতথ্য, ভুল তথ্য। দেখেন, আমি একটা কথা বলি, এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, এই যে আমাদের সংগঠনগুলোকে আমাদের মিডিয়া অনেক রকমভাবে ফ্রেমিং করে, এবং এটা আবার ফ্রেমিং করার একটা ওয়ে আছে যে একটু অ্যাকাউন্টেবল করা। আমি কিন্তু এটাকে পার্সোনালি খারাপভাবে কখনোই নেই। আমি নেই কি জন্য? আমি মনে করি যে এনসিপি, এখানে অনেক মানুষ এখন যুক্ত হবে, আমরা তো চিনি না কে কেমন। অ্যাকাউন্টেবল করতে থাকলে এই পার্টিটার সম্ভাবনা যদি একটু কমও থাকে বা মাঝারি থাকে, তাহলে অন্তত যারা সুবিধাবাদী তাদের কাছ থেকে আমরা অন্তত একটু মুক্ত থাকবো। এবং মিডিয়াগুলো যদি আমাদেরকে একটু অ্যাকাউন্টেবল করেও, সেটার জন্য আমাদের এনসিপির যারা করতে আসছেন তারা হয়তো নিজেদেরকে পাওয়ারের কাছাকাছি না ভেবে দায়িত্বের কাছাকাছি ভাবাটা নিজেদেরকে বেশি প্রেফার করবেন। সো এইটা আমি পজিটিভলি নেই, কিন্তু ভুল তথ্য, অপতথ্য এবং একেবারে ডাহা মিথ্যা তথ্য এবং হচ্ছে ইন্টেনশনাল এআই, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা মানে এইটার আপনি দেখেন যে নারীদের আসলে একটু কেন আমাদেরকে একটু ব্যাকে থেকেই শুরু করতে হয়, আমরা কেন পিছিয়ে আছি।
আপনারা ধরেন আপনারা মাঠে গেলে আপনারা আহত হতে পারেন, নিজের কর্মী বা অপর কর্মী বা আপনার অপোজিশনের লোক দিয়ে আপনারা আহত হতে পারেন। এলাকায় গেলে আপনাদের হয়তো একটা পোস্ট না দেওয়া হতে পারে, উপরের পোস্ট আপনারা না পেতে পারেন, আপনাদেরকে হয়তো বলা হতে পারে আপনি তো অত বেশি পলিটিক্সটা বোঝেন না, আপনি কয়েকদিন পরে আসেন, এগুলো বলা হতে পারে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু আপনাদের যেটা ফেস করতে হয় না, পুরুষ সহকর্মীদের বলছি, আপনাদের যেটা ফেস করতে হয় না সেটা নারীদের অনেকাংশে বেশি ফেস করতে হয়। ইভেন যে বট আইডির কথা বারবার আলাপ হচ্ছে, একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটাই তাদের রাজনীতি, সোশ্যাল মিডিয়া এটাই তাদের রাজনীতি। এবং ঠিক আছে, নাম বলতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে সংস্কৃতির বিষয়। এখন আমরা তো এই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে তো আমরা কথা বলেছি, কিন্তু এইটা প্রায়র ভূমিকা নাই, নিয়েছে কি পাওয়ার স্টেকের ভাগাভাগি। আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে আসতে দেখতে চান, নারীদেরকে সামনে আমরা আনতে চাই, কিন্তু আমি বলছি আপনাকে, যদি আপনারা শক্তিমত্তা, পেশি শক্তি, অস্ত্র, অর্থের এই যে কারসাজি, এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন, আমরা চেঞ্জ করতে না পারি, নারীদেরকে ডাকবেন না, কারণ এটা তার জন্য আরো বেশি এক্সট্রা অবমাননাকর। কারণ এমন একটা অসম লড়াইয়ে তাকে আপনারা ফেলে দিচ্ছেন, যে অসম লড়াই আপনারা অনেক আগের থেকেই আপনারা এগিয়ে আছেন। ওই পাওয়ার স্টেকে ভাগাভাগির মধ্যে নারীদেরকে ডাকবেন না। আপনারা পাওয়ার স্টেকের এই যে ধুরন্ধতা, মানুষের সাথে যে প্রতারণা, এইটার থেকে বরঞ্চ আপনারা ফেরত আসেন। নারীরা যেরকম দায়িত্বের রাজনীতি করে, দায়িত্বের রাজনীতিটা করেন, তাহলে এখানে আপনারা স্পেশালি আর ডাকতে হবে না নারীদের। আর নারীদেরকে যদি আপনারা ওই পার পোস্ট, পার ক্যান্ডিডেট আর আমাদের পার কমিটিতে নারী আসলো কিনা এটা কনসার্ন থাকতে হয়। কারণ এনসিপি নারীদের কথা বেশি বলছে, যদি কমিটিতে কোনো একটা কমিটি পাবলিশ করলাম সেখানে নারী নাই, ব্যাশিংটা আমাদেরই খেতে হবে। সো আমরা তখন কনসাসলি নারীদেরকে রাখার চেষ্টা করি, এটা কোনো ওয়ে না। আমাদের নারীদের যেমন দায়িত্ব আছে নিজেদেরকে যোগ্যতর করে গড়ে তোলা, আপনাদেরও দায়িত্ব আছে এক্সিস্টিং যে কাঠামো, এক্সিস্টিং যে সিস্টেম, এইটাকে আপনারা পরিবর্তন করার লড়াইটা করতে হবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। দেখেন, এইখানে আমরা নারীদেরকে নিয়ে কথা বলছি, নারীদের নিয়ে প্রোগ্রাম করছি। আমাদের এটা, আমি কখনোই জমায়েত যাই হোক বা যেই অবস্থায় হোক, আমি কখনোই এটা নিয়ে হতাশ না। আমি মনে করি এইটা যদি যেদিন আপনি দেখবেন আপনার রাজনীতিতে 52% উইমেন, যেটা আসল রেশিও, সেই রেশিওতে আপনি দেখতে পাচ্ছেন, সেদিন বুঝবেন আপনার রিফর্ম কমপ্লিট। সেদিন বুঝবেন যে আপনি বাংলাদেশকে পরিবর্তন করার লড়াইয়ে আগায় গেছেন। এছাড়া এটার কোনো ইন্ডিকেশন নাই। যেদিন দেখবেন যে হিন্দুরা আসলে যেরকম মাইনরিটিতে বা তার পার্সেন্টেজে যেরকম, সেরকম হিন্দু ক্যান্ডিডেট আপনার আসতেছে, ডেকে এনে জোর করে তাকে নির্বাচনে পরিচয় করতে হচ্ছে না, তাকে অ্যাডভার্টাইজ করতে হচ্ছে না, ন্যাচারালি তারা সেফ মনে করছে, তখন বুঝবেন আপনার রাজনীতি পরিবর্তন হয়েছে। সো আমরা এনসিপির জায়গাটা আসলে এইটাই, অন্তত আমি বিশ্বাস করি আমরা সেটার জন্য আসলে সেই প্রত্যয়টা নিয়ে আছি। এবং সামনে যে জোট, এবং একটা দুঃখজনক জিনিস, আমরা ঐকমত্য কমিশনও দেখেছি, পুরুষ সর্বস্ব একটা কমিশন, সেখানে আসলে ন্যাচারালি কোনো নারী নাই। যদি খালেদা জিয়া যদি নিজেই ওইটা পরিচালনা করতেন, তাহলে হয়তো বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া উপস্থিত থাকতেন, কিন্তু আসলে কোনো পার্টির টপ লেভেলে কোনো নারী নেই। সো এটা হচ্ছে বাস্তবতা, এবং বাস্তবতা এটাকে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্রিটিক্যালি দেখে আপনার পরবর্তী স্টেপগুলো নিতে হবে। এবং আপনারা যারা সহকর্মীরা আছেন, আমাদের সহযোদ্ধারা পুরুষরা আছেন, আমার ছোট ভাইয়েরা আছে, তারা অবশ্যই এটাকে একটু কনসার্ন ওয়েতে নিয়ে নারীদের নিয়ে আসা এবং তাদের সেফটি এনশিওর করা। তাতে যদি আপনার আপাত পলিটিক্স একটু পিছনেও যায়, তাও আপনারা এই ফাইটটা নারীদের সাথে করেন, কারণ আলটিমেটলি এটা আমাদেরকে অনেক বেশি বুস্ট আপ করবে, অনেক বেশি গেইন দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।